রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। একদিন ঠাকুর কোনো এক নিরিবিলি জায়গায় একটু বিশ্রামের জন্য গেলেন। যদিও বিশ্রাম কোনোদিন তার আমরা বড় বেশি দেখিনি, কিন্তু এখানে খুব অল্প সময়ের মধ্যে ঠাকুরের উপস্থিতির সংবাদ ছড়িয়ে পড়ল। এখানেও আস্তে আস্তে অনেক লোক আসতে লাগলো। এর মধ্যে একদিন ঠাকুরের উপস্থিতির সংবাদ পেয়ে কয়েকজন ভদ্রলোক একটি উন্মাদিনী স্ত্রীলোককে নিয়ে এসে উপস্থিত হলো। এক এক করে অনেকেই যার যার ব্যক্তিগত আলাপ ঠাকুরের সাথে সেরে নিল। আবার কেউ কেউ ঠাকুরকে প্রণাম করে চলে গেল। ঠাকুর ওই স্ত্রীলোকটিকে ডাকালেন। ২-৩ জন ধরাধরি করে মহিলাটিকে ঠাকুরের নিকট নিয়ে এলো। ভদ্র মহিলার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। মহিলাটি ঠাকুরের নিকটে এসেই তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তোকে না বর্মাতে দেখেছি, কেমন আছিস? ভালো আছিস তো? একটু হাসি হাসি মুখে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইল। এভাবেই মহিলাটি তার প্রথম সম্ভাষণ ঠাকুরকে জানালো। ঠাকুরও ঠিক তেমনিভাবে মহিলাটির কথা সাদরে গ্রহণ করলেন এবং উত্তর দিলেন, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? মহিলাটি ঠাকুরকে জিজ্ঞেস করল, তুই নাকি আমাকে ভালো করবি শুনলাম। আমি কি আর ভালো হব? কেউ আমাকে ভালো করতে পারবে না। মহিলাটি ক্ষণে উন্মাদিনী, ক্ষণে ভালো, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে। এ এক অদ্ভুত প্রকৃতির মেয়ে মানুষ। তার ছেলেমেয়েরা তাকে ধরে দাঁড়িয়ে আছে। আমরা কেউ ধূপ জ্বালাচ্ছি, কেউ ঠাকুরকে বাতাস করছি, কেউ কেউ লিখছি, আবার অনেকে বসে বসে শুনছি। এদিকে আমাদের কারো কারো বিদ্যালয় মহাবিদ্যালয় অনুপস্থিতির দরুন প্রায় খতম হওয়ার উপক্রম হয়েছে। সেই জন্য ঠাকুরের কাছে মাঝে মাঝে গালিও খাচ্ছি। আমাদের সাথে একজন পেনশনপ্রাপ্ত ভদ্রলোকও আছেন। ঠাকুর তাকে ডেকে বললেন, একটা কাজ করো, তুমি একটা মাদুলি নিয়ে এসো এবং এই ফুলটি ওর মধ্যে ভরে দাও। এই বলে ঠাকুর ওই ভদ্রলোকটির হাতে একটি ফুল দিলেন। ভদ্রলোক ফুলটিকে নিয়ে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ বাদে ফুলটিকে মাদুলিতে ভরে মুখটা মোম দিয়ে বন্ধ করে নিয়ে এলেন ও ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর মাদুলিটিকে নিজের হাতে নিলেন। তারপর মহিলাটিকে ডেকে তার হাতে দিয়ে বললেন, আমি তোমার এমন কিছু পাচ্ছি না যার জন্য তোমার অন্য কোনো শক্তির প্রয়োজন। তোমার যেরকম পাগলামি হালকা, মেডিসিনও হালকাই দিচ্ছি, কিন্তু মেডিসিনটা একমাত্র কার্যকরী হবে যদি তুমি সতী বলে গণ্য হয়ে থাকো। অসতীর পক্ষে এটা কার্যকরীতে আসবে না। এরপর ঠাকুর এ কথাটার মর্মার্থ মহিলাটির সাথে লোকজনকে ডেকে বুঝিয়ে দিলেন। তিনি আরও বললেন, এটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করলাম, তোমরা জেনে রাখো, কারণ এটা যদি কার্যকরী না হলেও তখন যাতে মায়ের ওপর আমাদের খারাপ ধারণা না হয়, সেজন্যই আগে থেকে সকল ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। হঠাৎ মহিলাটি মাদুলিটিকে হাতে নিয়ে একটু বেশ যেন চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে তাকে নিয়ে তার আত্মীয় স্বজন সবাই ঠাকুরকে প্রণাম করে চলে গেল। এর প্রায় 7-8 দিন পর ঠাকুর তখন ওই বাড়িতেই আছেন। হঠাৎ ওই ভদ্রলোক যে মহিলাটিকে নিয়ে এসেছিল, সে এসে ঠাকুরকে জানালো যে তার আত্মীয়টি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হয়ে গেছে। এখন আর তার কোনো পাগলামি নেই। ঠাকুর একটু হেসে বললেন, না ধরে তো কোনো উপায় নেই, ওষুধ তো কাজ করবেই। অসতী যাতে না হয়ে পড়ে তার চিন্তাতেই ওর পাগলামি বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি আরও বললেন, যেভাবেই হোক শক্তিকে নানাভাবেই প্রকাশ করা যায় এবং প্রত্যেকটি ট্রিটমেন্ট শক্তিরই প্রকাশ। যেই পদ্ধতিই হোক, যেভাবেই যাক, চিন্তা শক্তিরই পরিচয় দিয়ে যাচ্ছে। শুধু বুঝে বুঝে কাজ করে যাওয়া, ক্ষেত্র বুঝে বীজদান।
আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।